দর্শক সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি টোটিসেল হেলথ অ্যান্ড রিসার্চ নিবেদিত স্বাস্থ্য সঙ্গী অনুষ্ঠানে। আপনাদের সাথে রয়েছে আমি ডাক্তার তানিয়া রহমান মিতুল। আজ আমরা কথা বলবো স্টেম সেল চিকিৎসা নিয়ে। আমাদের সাথে আজ এদেশের একজন স্বনামধন্য অধ্যাপক উপস্থিত রয়েছেন। আমাদের সাথে রয়েছেন অধ্যাপক ডাক্তার সুকৃতি দাস, স্টেম সেল অ্যান্ড রিজেনারেটিভ মেডিসিন স্পেশালিস্ট এবং নিউরোসার্জন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। স্যার, প্রথমে অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। কেমন আছেন? ভালো আছি, আপনাকে শুভেচ্ছা, সবাই দর্শকদের সবাইকে শুভেচ্ছা। স্যার, স্টেম সেল আসলে মেডিকেল কিংবা মেডিকেল সায়েন্সে নতুন না হলেও আমাদের জন্য কিন্তু কিছুটা হলেও নতুন। তো জানতে চাইবো এই যে স্যার এক বিপ্লবী এক চিকিৎসা পদ্ধতি, এটার ইতিহাসটা কতটুকু, কি এবং আমাদের দর্শকদের উপযোগী করে যদি একটু বলতেন। ধন্যবাদ আপনাকে। আসলে যদি আমরা স্টেম সেলের ইতিহাস বলতে যাই তাহলে অনেক কথাই সামনে চলে আসে। আমরা যদি একটু পেছন ফিরে তাকাই আমরা দেখতে পারবো যে 1950-এর দশকে প্রথম শুরু হয়ে গেল আলেকজান্ডার ফ্লেমিংয়ের নেতৃত্বে অ্যান্টিবায়োটিকের শুরু, পেনিসিলিনের আবিষ্কার। সেটা একটা যুগান্তকারী পদক্ষেপ হিসাবে আমাদের চিকিৎসা বিজ্ঞানে মাইলফলক হয়ে আছে। সেকেন্ডলি শুরু হলো ভ্যাকসিন। 60-র দশকে ভ্যাকসিন মানুষের জীবনযাত্রা এবং মৃত্যু হারকে দারুণভাবে কমিয়ে একটা যুগান্তকারী পদক্ষেপ এসছে। এরপরে প্রায় অনেক বছর চলে গেছে, 50-60 বছর চলে গেছে। এ দুটোর মধ্যে সীমাবদ্ধ ছিল চিকিৎসা বিজ্ঞানের অগ্রগতি। এই একবিংশ শতাব্দীর প্রথম থেকে মানুষের মাথায় বিরাটভাবে একটা নাড়া দিল যে শুধু কি এটা দিয়েই চিকিৎসা বিজ্ঞান বন্ধ হয়ে যাবে? শেষ কোথায়? যে যে চিকিৎসাতে একেবারে ইনকিউরেবল ডিজিজ, যেটাকে আসলে চিকিৎসা করা যাচ্ছে না কনভেনশনাল আমাদের ফার্মাকোলজিক্যাল প্রোডাক্ট দিয়ে, তার বিকল্প চিন্তা হিসাবে তার নিজস্ব প্রোডাক্ট দিয়ে এই চিকিৎসাকে এগিয়ে নিয়ে যায় কিনা, তারই প্রেক্ষাপটে প্রথম স্টেম সেল নিয়ে গবেষণা শুরু হলো। সেই স্টেম সেলটা আসলে একটা যুগান্তকারী আমরা মনে করি বিজয় আমাদের চিকিৎসা বিজ্ঞানের, এবং এটা মেডিকেল সায়েন্সকে যে ডিপেন্ডেন্সি তৈরি করেছিল যেটা আমাদের ফার্মাকোলজিক্যাল প্রোডাক্টের উপর, সেখান থেকে বের করে নিয়ে তার নিজস্ব প্রোডাক্ট বা তার সিনথেটিক প্রোডাক্ট স্টেম সেল বাজারে চলে আসছে। সুতরাং এটা সবার জন্য একটা দারুণ সুখবর যে স্টেম সেল দিয়ে চিকিৎসা বিজ্ঞানের যে চিকিৎসাগুলো এতদিন করা যাচ্ছিল না সেটার একটা নতুন দিগন্তের উন্মোচন হয়েছে। এভাবে স্টেম সেল একবিংশ শতাব্দীর শুরুতেই এই রিসার্চ হয়েছে এবং এটা কার্যকরভাবে ভূমিকা রাখছে। যাকে অনেক ধন্যবাদ, খুব সুন্দর করে স্যার কিন্তু বুঝিয়ে বলেন। এবং আমরা এখন দেখছি যে যতই দিন যাচ্ছে স্টেম সেল পপুলার হচ্ছে, জনপ্রিয় হচ্ছে। তো আমাদের আসলে জানা প্রয়োজন স্টেম সেলটা আসলে কি, কিভাবে কাজ করে, স্যার আমাদের দর্শকদের উপযোগী করে যদি বলতেন। স্টেম সেল আমরা সবসময় বলি, স্টেম শব্দটা যদি আমরা ইংরেজিতে বাংলায় কনভার্ট করি, কাণ্ড। কাণ্ড মানে একটা গাছের, যেমন একটা গাছের কাণ্ড থেকে শুরু করে শাখা প্রশাখা, পাতা, ফুল, ফল সবগুলোই কিন্তু গাছের থেকে উৎপন্ন। স্টেম মানে মূল কেন্দ্রবিন্দু। আমাদের স্টেম সেলটাই হলো আমাদের মানুষের শরীরের মূল কেন্দ্রবিন্দু। এই সেল থেকে অনেক অনেক কোষ তৈরি হয়ে বিভিন্ন ধরনের রিজেনারেটিভ প্রসেস, বা যেখানে আমরা বলি যে নতুন নতুন কোষ তৈরি করে যে যে ক্ষতি হচ্ছে, যে যে ডিজিজ প্রসেস হচ্ছে সেটাকে ট্রিটমেন্ট হচ্ছে, কিওর হচ্ছে অটোমেটিক্যালি। এটাই হলো স্টেম সেল। স্টেম সেল মানে তার নিজস্ব সেল, কিন্তু সেই সেলের প্রলিফারেটিং বা মাল্টিপ্লাই করার ক্ষমতা আছে। সেই ক্ষমতার মাধ্যমে সে রোগ প্রতিরোধ সে একা একাই করতে পারে। সেই প্রতিরোধ একা একা করার প্রেক্ষিতে অনেক সময় সে পারে না, সে একা একা পারে না। সেই কোষগুলোকে আমরা আর্টিফিশিয়ালি কালচার করে বা সংখ্যা বৃদ্ধি করে সেই উপযোগী করা, রোগকে নিরাময় করার উপযোগী তৈরি করা, সেই কোষগুলোকেই আমরা স্টেম সেল বলি। এটা তার নিজস্ব সেলও হতে পারে অথবা সিনথেটিক সেলও হতে পারে, কিন্তু এই সেলের ক্ষমতাগুলো অনেক বেশি থাকে, যার মাধ্যমে ইনকিউরেবল ডিজিজ বা কিউরেবল ডিজিজ কিন্তু সেটা কিওর হচ্ছে না, সে সমস্ত ক্ষেত্রে আমরা স্টেম সেলগুলোকে ব্যবহার করতে পারি। সুতরাং স্টেম সেল এমন একটা সেল যে সেল তার নিজস্ব শরীরেই আছে, কিন্তু এমন লেভেলে আছে যে সে এটা তার পরিপূর্ণভাবে রোগ নিরাময়ে ভূমিকা রাখতে পারছে না। অর্থাৎ আমরা যদি আরও বাংলায় বলি, সংখ্যায় খুবই কম আছে। আমাদের কাজ হলো সেই সংখ্যাগুলো বাড়িয়ে দিয়ে তাকে রোগ প্রতিরোধ বা চিকিৎসা বিজ্ঞানে ব্যবহার করা। স্টেম সেল তার নিজস্ব সেল, সেই সেল মাল্টিপ্লাই করে আমাদের চিকিৎসা বিজ্ঞানে ব্যবহার করা হচ্ছে, এটাই স্টেম সেল। স্যার, এবার জানতে চাইবো যে আসলে এই যে স্টেম সেলের কথা আমরা বুঝলাম যে স্টেম সেল আমাদের নিজের শরীরে রয়েছে, সিনথেটিক প্রসিডিউরের মধ্যে তৈরি করা যাচ্ছে, তো কি কি মেডিকেল কন্ডিশনে স্যার এই স্টেম সেল আপনারা ব্যবহার করছেন? স্টেম সেলের ব্যবহার এখন চিকিৎসা বিজ্ঞানে নানাবিধ। এমন কোনো সাবজেক্ট নাই যেখানে অনেক অনেক রোগ আছে যেগুলোকে আসলে চিকিৎসা করা যাচ্ছে না। এরকম ডিজিজ কিন্তু একটা বিগ লিস্ট সব সাবজেক্টেই। আমি নিউরোসার্জারি দিয়ে যদি শুরু করি, যে ব্রেন ডিসঅর্ডার, যেমন আপনারা প্রায় শুনবেন অ্যালঝেইমার ডিজিজ বা ডিমেনশিয়া, বা শিশুদের আমরা বলি অটিজম বা এএসডি, অটিজম স্পেকট্রাল ডিসঅর্ডার, যেটাকে আমরা সবসময় পেয়ে থাকি, আমাদের খুবই কমন, ভেরি কমন প্রবলেমস।
তারপরে এমন আছে যে মাল্টিপল স্ক্লেরোসিস আছে, এমএনডি মোটর নিউরন ডিজিজ আছে, ইসকেমিক স্ট্রোক আছে, পোস্ট সার্জিক্যাল ডিজিজ আছে, অনেক কন্ডিশন এরকম। আমরা স্পাইনাল কর্ড ইনজুরি আছে, হেড ইনজুরি আছে, হেমোরেজিক স্ট্রোক আছে, ব্রেন টিউমার সার্জারির পরে অনেক ড্যামেজ হয়, অনেক বিকলাঙ্গ পঙ্গু রোগী আছে। এদের সব জায়গাতে তার অর্থাৎ এটা কেন হয়েছে, কারণ তার সেই রিজেনারেটিভ ক্যাপাসিটিটা যতটা আছে তা দিয়ে তার কাভার হচ্ছে না। সুতরাং এখানে স্টেম সেল থেরাপির একটা বিরাট ভূমিকা আছে। এটা আমরা আমাদের নিউরোসার্জারির অংশটুকু বললাম। যদি আমরা আরও বলি সব ডিসিপ্লিন, এটা কেন বলছি, যেমন আমরা উদাহরণ দিই কার্ডিওভাস্কুলার সার্জারি। একটা হার্ট অ্যাটাক হয়েছে, হার্ট অ্যাটাক হওয়ার পরে আপনারা জানেন যে হার্টের মাসুলগুলো ড্যামেজ হয়েছে। সেই ড্যামেজ কিন্তু সাধারণ চিকিৎসাতে এটা চিকিৎসা করে এটাকে নিরাময় করা সম্ভব নয় এবং এই জটিলতা তার সারা জীবন বহন করে নিতে হয়। কিন্তু স্টেম সেলের মাধ্যমে সেই কার্ডিয়াক মাসুল যেটা ড্যামেজ হয়েছে সেটা কিন্তু রিপেয়ার করা সম্ভব বাই পুটিং দি স্টেম সেল। একইভাবে যদি আমরা চিন্তা করি লিভার কার্সিনোমা বা লিভার হেপাটোবিলিয়ারি সার্জারির ক্ষেত্রে অনেক অনেক ইনকিউরেবল ডিজিজ আছে, সেখানে আমরা স্টেম সেলগুলো ইউজ করতে পারি। আমরা যদি দেখি অ্যাস্থেটিক সার্জারিতে যেখানে অনেক বড় স্কেয়ার আছে যেগুলো রিপেয়ার হচ্ছে না, হিলিং হচ্ছে না, উই ক্যান অ্যাপ্লাই স্টেম সেল। এমন অনেক কন্ডিশন আছে। আমরা অর্থোপেডিক্সের কথা যদি বলি, যে আর্থ্রাইটিস যেখানে জয়েন্ট রিপ্লেসমেন্ট একেবারে ম্যান্ডেটরি হয়ে গেছে, সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু আমরা স্টেম সেল ব্যবহার করে সেই নি রিপ্লেসমেন্টের বিকল্প হিসাবে আমরা ইউজ করছি। বা অনেক অনেক জায়গাতে যে অ্যাভাসকুলার নেক্রোসিস অফ দি হেড অফ দি ফিমার আছে, অথবা নন ইউনিয়ন ম্যাল ইউনিয়ন আছে, হাড্ডি জোড়া লাগছে না, কেন? তার রিজেনারেটিভ ক্যাপাসিটি নেই। আমরা সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু এই স্টেম সেলগুলো অ্যাপ্লাই করে সেই রিজেনারেশন করে, বোনসকে রিজেনারেশন করে ফিউশন করা সম্ভব হচ্ছে। সুতরাং মেডিকেল সায়েন্সের এমন কোনো দিক নাই যেখানে স্টেম সেলের ব্যবহার নাই। এটা সব সাবজেক্টে সব সুন্দরভাবে এটার ব্যবহার দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে। কেন বৃদ্ধি পাচ্ছে? কারণ আমরা শুরুতেই বলেছিলাম যে এটা এমন একটা সেল যে সেলের ক্ষমতা আছে ওই জায়গাটাকে হিল করার, ওই জায়গাটাকে রিপেয়ার করার, কিন্তু সেই সংখ্যায় সেটা পাচ্ছে না সে রিপেয়ার করার মতো ক্ষমতা। আমরা যদি ছোট একটা গল্প বলি, যে একটা হাড় ভেঙে গেছে, হাড়টা যদি ভেঙে যায় তাহলে আমরা কি করি, যে অর্থোপেডিশিয়ানের কাছে নিয়ে যাই, উনি প্লাস্টার করে দেয়। আমরা দেখি 6 সপ্তাহ থেকে 12 সপ্তাহ পরে হাড়টা জোড়া লেগে যায়। এটা কিভাবে সম্ভব হলো? এটা তো তার নিজস্ব বডির মেকানিজমের মাধ্যমে সেটা হয়েছে। তার মানে কি, হিলিং প্রসেস তার শরীরে রয়ে গেছে। কিন্তু এই হিলিং প্রসেসটাকে আরো ত্বরান্বিত করা হয় স্টেম সেলের মাধ্যমে। কেন ত্বরান্বিত করা হয়? কারণ যদি লেগে যেত তাহলে কিন্তু তারা এখানে আসতো না। যে কন্ডিশনে লেগে যাচ্ছে না, দুটো হাড্ডি গ্যাপ হয়ে আছে, নন ইউনিয়ন হয়ে আছে, অথবা ম্যাল ইউনিয়ন হয়ে আছে, অথবা আর্থ্রাইটিস হয়ে আছে, ওখানে রিপেয়ার হচ্ছে না, তখন আমাদের কাজ হলো, তাহলে আমরা তখন অ্যানালাইসিস করি যে ইজ ইট হোয়াট ইজ দ্য কজ, এর কারণটা কি, কেন এটা হচ্ছে না। তখন আমরা দেখি যে তার রিজেনারেটিং ক্যাপাসিটিটা কম, তুলনামূলকভাবে কম আছে। আমরা তখন চিন্তা করি যে এখানে যদি আমরা তার নিজস্ব শরীরের স্টেম সেল অথবা সিনথেটিক স্টেম সেল যদি আমরা দিয়ে তাকে হিলিং প্রসেসটাকে হেল্প করতে পারি, তাহলে ওই জায়গা দুটো একসাথে জোড়া লেগে যাবে, হাড্ডি তৈরি হবে এবং বোনস বিকাম সিঙ্গেল বোন, ফ্র্যাকচার আর থাকবে না। সুতরাং এই কনসেপ্ট থেকেই কিন্তু স্টেম সেল এবং ডিজেনারেটিভ মেডিসিনের যাত্রা শুরু হয়েছে। যে চিকিৎসাটা তার আছে কিন্তু সেই প্রক্রিয়াটাকে আমরা ত্বরান্বিত করছি, আধুনিকায়ন করছি, এবং সেটাই আমাদের ডিজেনারেটিভ মেডিসিনের বেসিক কনসেপ্ট। এটা সব ডিজিজেই এটা আছে, সব জায়গাতেই এটা অ্যাপ্লাই করা যায়। স্যার খুব সুন্দর বলেছেন, কিন্তু এতবার আমরা বলছি আধুনিক, স্টেম সেল নামটাও খুব আধুনিক, তো সবাই আমরা ভাবি যে মনে হয় খুব বেশি এক্সপেন্সিভ হবে, আমাদের হয়তোবা নিজের সামর্থ্যের বাইরে হবে। তো এই বিষয়ে কিছু বলবেন কিনা? আসলে খরচটা বা ব্যয়বহুল একটা প্রচার আছে বহির্বিশ্বে, কারণ আসলে জানেন যে টোটাল প্রক্রিয়াটা একটু ব্যয়বহুল এবং কষ্টসাধ্যও বটে। এবং আপনারা জানেন যে সায়েন্স যখন ইনভেনশন হয় প্রথম দিকে একটু ব্যয়বহুল হয়, তারপরে এটা সাশ্রয়ীর মধ্যে চলে আসে। বহির্বিশ্বে অনেক কস্টলি, কিন্তু আমাদের দেশে আমরা যাদের কাছ থেকে এই স্টেম সেলের সহযোগিতা নিয়ে আমাদের মূলত টোটি হেলথ অ্যান্ড রিসার্চ যেটা আমরা কাজ করছি ওনাদের সাথে, এটা আসলে সাধারণ মানুষের একেবারেই পারচেজ ক্ষমতার মধ্যে। কেন? কারণ আমরা এখনও বেশি কাজ করছি। আপনারা জেনে খুশি হবেন যে অটোলোগাস, আমরা এখানে দুটো শব্দ আমরা দর্শকদের উদ্দেশ্যে বলি। অটোলোগাস মানে তার নিজের শরীর থেকে নিয়ে আমরা স্টেম সেল তৈরি করি, যেটাকে বলি আমরা অটোলোগাস। আর একটা হলো অ্যালোজেনিক, যেটা অন্যের শরীরের সিনথেটিক প্রোডাক্ট। আমরা মূলত আম্বেলিকাল কর্ড থেকে যেটা শুরু হয়েছে, এটা আমরা বলি যে মেসেনকাইমাল স্টেম সেল।
আর আমাদের ভবিষ্যৎ আরও পরিকল্পনা আছে। আমরা টোটিসেল হেলথ অ্যান্ড রিসার্চ ওনাদেরকে রিকোয়েস্ট করেছি যে অটোলোগাস প্রোডাক্টটাকে আরও বেশি অ্যাট্রাকটিভ করার জন্য, মানুষের কাছে বিশ্বমানের এবং গ্রহণযোগ্যতা বৃদ্ধির জন্য অটোলোগাস প্রোডাক্টটাকে কালচার করে আমাদের ডিজায়ার্ড সংখ্যা সেল যাতে আমরা পেতে পারি, তাহলে আমাদের এই কার্যক্রমের এই রেজাল্ট আরও বেশি গ্রহণযোগ্য হবে। সেজন্যে আমরা যে খরচের প্রসঙ্গ এসছে এখনো খুবই সীমার মধ্যে, এবং যেটা বহির্বিশ্বে যেটা হচ্ছে এটা 1 লাখ টাকা, বা আমরা মনে করি যে বাইরের 10 ভাগের 1 ভাগ খরচ আমাদের দেশে অনেক কম খরচ। এই বিষয়ে আমরা আরো কথা বলবো। আমাদের সঙ্গে এক দর্শক অপেক্ষা করছেন। হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক। ওয়ালাইকুম সালাম। জি দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি বলুন। আমি কাতার থেকে, আমার নাম মোহাম্মদ আলমগীর কবির। জি বলুন। আমার একটা ছেলে আছে, ও অটিস্টিক চাইল্ড আর কি। আমি এই স্টেম সেল থেরাপির ব্যাপারে আমি বিভিন্ন জায়গায় শুনছি, তুরস্ক বলছিল, তারপর ইন্ডিয়া থেকেও বলছিল, অনেক সময় ওয়েবসাইট আমি দেখি, কিন্তু আমি এটা নিয়ে ভরসা পাই না। কারণ কি, আমাকে অনেকেই বলছে এটা প্রয়োগ করলে নাকি ক্যান্সার বা অন্য জাতীয় কিছু একটা হতে পারে। আর দ্বিতীয়ত হলো, স্যারের কাছে একটা প্রশ্ন, আমি এই আধুনিক চিকিৎসাটা সম্বন্ধে অনেক কিছুই জানছি, তবে আমাদের দেশে এটা হয় কিনা এবং আমার ছেলেকে আমি চিকিৎসা করতে পারবো কিনা। এখন ছেলে এখানেও থাকে, কাতারেও থাকে, বাংলাদেশেও থাকে, ওর এখানকার রেসিডেন্সি আছে কাতারের, কোথায় হইলে আমার এটা বেস্ট হয় এবং খরচটা মোটামুটির মধ্যে হয় আর কি। তেমন বেশি হইলেও আমার সমস্যা নেই, কারণ আমার একটাই ছেলে। আমি এই থেরাপিটা আমি দিয়ে আমার ছেলে যাতে কত শতাংশ ভালো হবে, এবং এরকম শুনতে আমি 30-40% নাকি ভালো হয়। এখন স্যারের কাছে আমার এইটাই হলো পরামর্শ। খুব সুন্দর প্রশ্ন, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা স্যারের কাছে কতটা জেনে নিচ্ছি। ধন্যবাদ। অনেকগুলো প্রশ্ন করেছেন কিন্তু। হ্যাঁ, ধন্যবাদ দর্শক আপনাকে আপনার প্রশ্নের জন্য। আপনার বাচ্চার বয়স এবং সবকিছু বিবেচনা করে সম্ভবত আমার কাছে মনে হচ্ছে অটিজম বা ASD, অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার, সেটাই আমার মনে হয় আপনি আমাদেরকে উল্লেখ করতে চেয়েছেন। এটা আসলে অনেক ব্যয়বহুল বা আমাদের দেশে হয় কিনা, অনেক কয়টা প্রশ্ন আপনি করেছেন। আমরা আসলে অ্যাসেস করি যে এই অটিজম এর কোন গ্রেডে আছে। আমরা একটু আগে বলছিলাম যে আসলে এটা কিভাবে কাজ করে স্টেম সেল, এখানে প্রসঙ্গত সেই প্রশ্নটা এসে যায়, আপনারও সেটাই জানার কথা বা জানবার প্রশ্নটা করেছেন। সেটা হলো, আমরা যে স্টেম সেলগুলো ব্যবহার করি, সেই স্টেম সেলগুলো যে কোষগুলো তার কাজের বিঘ্নের জন্য অটিজমটা হয়েছে, এটা আমরা বলি দুটো মূলত কারণ। একটা আমরা জেনেটিক ডিসঅর্ডার বলা হয়, আর একটা এনভায়রনমেন্টাল ফ্যাক্টর। দুটোর সমন্বয়েই আসলে ASD বা অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার তৈরি হয়। তো আমরা যে কোষগুলো বিঘ্নিত হচ্ছে কাজ, সেই জায়গাতে আমাদের স্টেম সেলগুলো পুট করার পরে হোমিং হয়ে সে যা কাজ করার কথা ছিল সেই কাজগুলো সে করে। এখন এটা দেওয়ার পরে, যেমন সিভিয়ার ভ্যারাইটি যদি অনেক বেশি সিমটোমেটিক থাকে, সেক্ষেত্রে যে একেবারে পরিপূর্ণভাবে ভালো হবে সেটা কিন্তু স্টেম সেল বলে না। স্টেম সেল বলে যে অনেকটা সে ফেজ বাই ফেজ দেওয়ার পরে গ্র্যাজুয়ালি ইমপ্রুভমেন্ট হবে, একেবারে নর্মাল হয়ে যাবে, সেটা এখনো কোনো রিসার্চে সেটা বলা হয় নাই। এটা একটা। আর আপনার আরেকটা প্রশ্নের অংশ ছিল যে টিউমার তৈরি হয়। আসলে স্টেম সেল তো আমরা যদি অটোলোগাস ইউজ করি তাহলে তার নিজস্ব সেল, সুতরাং এখানে টিউমার হওয়ার পসিবিলিটি খুবই কম। সেখানে তারপরেও পৃথিবীতে রিপোর্টেড আছে যে লং স্ট্যান্ডিং ফলো আপ ফর 20 ইয়ার্স, সেটা হয়তো 20 বছর পরে সময় বলবে যে এরকম কোনো কমপ্লিকেশন হয় কিনা। কিন্তু স্টেম সেল, যেহেতু শব্দটাই স্টেম সেল, এর ক্ষমতা আছে প্রলিফারেট করা বা সংখ্যা বৃদ্ধি করার, সেরকম হতে পারে না একেবারে সেটা বলা যাবে না, কিন্তু সেই সম্ভাবনা একেবারেই কম। কেন? কারণ যে কোষগুলো হোমিং হয় বা যে জায়গাতে কোষ সংখ্যা কম থাকে সেই জায়গাতে প্লেস করা হয়, সুতরাং সেটা ক্যান্সার বা টিউমার হওয়ার প্রবণতা খুবই কম বলে আমরা এটা মনে করি। তবে এটা লং স্ট্যান্ডিং রিসার্চ, এটার উত্তর দিতে পারবে আজ থেকে হয়তো 20 বছর 30 বছর পরে। স্যার খুব সুন্দর করে কিন্তু বুঝিয়ে বললেন। স্যার উনি বারবার খরচের কথাটাও জিজ্ঞাসা করছিলেন। আপনার আর তৃতীয় একটা অংশ ছিল আপনার প্রশ্নে, যে খরচ
আমাদের যদি আমাদের 3টা সেটিং দিতে হয়, তাহলে আমাদের নাম্বার, তার বডি ওয়েট কত, তার বয়স কত এবং তার কত সংখ্যক স্টেম সেল লাগবে, সেটার উপরে আসলে ক্যালকুলেট করে আমাদের স্টেম সেলের খরচ নির্ধারণ করা হয়। কিন্তু সে খরচ আপনার একেবারে সাধ্যের মধ্যে বলে আমরা মনে করি। আমরা সাধারণত ফেজ বাই ফেজ দেই, অ্যাট ইন্টারভ্যাল 2 মাস অন্তর অন্তর আমরা 3টা সেটিং দেওয়ার পরিকল্পনা করেছি এবং তাতে খরচ আপনার সীমার মধ্যে থাকবে। আমরা মনে করি বহির্বিশ্বের প্রায় 10 ভাগের 1 ভাগ খরচ আমাদের বাংলাদেশে হবে। তার মানে আমরা যেটা বুঝতে পারলাম যে বহির্বিশ্বের চেয়ে কিন্তু আমাদের দেশের খরচটা অনেক কম হচ্ছে। এমনিতে আমাদের মেডিকেল ট্রিটমেন্টগুলো অন্যান্য দেশের তুলনায় অনেক কম। এর বড় একটা কারণ হলো যে এই প্রোডাক্টটা বাংলাদেশে আমাদের, আপনারা জানেন যে টোটিসেল হেলথ অ্যান্ড রিসার্চ ওনারা একটা প্রোডাক্ট বাজারে নিয়ে এসছে, মেসেনকাইমাল স্টে MSc ফ্রম দি আমবিলিক্যাল কর্ড, এবং এটা DGDA বাংলাদেশ সরকারের অনুমোদন পেয়েছে এই কাজগুলোতে ইউজ করার জন্য। আমরা সেজন্যই মনে করি যে অন্য জায়গার থেকে অনেকটা সাশ্রয়ী মূল্যে গভর্নমেন্ট বা আমাদের যে প্রতিষ্ঠান তারা দিতে পারবে। সুন্দর বলেছেন স্যার। আরেকটি বিষয় ছিল না জানা যে উনি কাতার থেকে নিতে পারবেন কিনা, বাংলাদেশ থেকে নিতে পারবেন কিনা, কাতার এবং বাংলাদেশের মান একরকম হবে কিনা। এখনো মিডল ইস্টের অধিকাংশ দেশগুলো, আমরা একটু আগে বলছিলাম যে যেমন দুবাই, ওনাদের যে স্টেম সেল অ্যান্ড রিজেনারেটিভ মেডিসিন সোসাইটি, তারা এখনো অনেক প্রোডাক্টের অ্যাপ্রুভাল দেয় নাই। হ্যাঁ, সেই জন্যে ওনাদের দেশে যদি অ্যাপ্রুভাল দিয়ে থাকে উনি নিতে পারবেন। এটা নির্ভর করবে সরকার অনুমোদন দিয়েছে কিনা। আমাদের দেশে যেমন এই প্রোডাক্টটা সরকার অনুমোদন দিয়েছে, আমরা এটা অ্যাপ্লাই করতে পারবো। সেরকম প্রোডাক্টগুলো, এটা বায়োলজিক্যাল প্রোডাক্ট, এগুলো সরকারের অনুমোদন লাগে, অনুমোদন সাপেক্ষে এটা ব্যবহার করা যাবে। স্যার, আমরা যেটা জানতে পারলাম যে অটিজমে স্টেম সেল ব্যবহার হচ্ছে, তো এটা আসলে কিভাবে কাজ করছে, কি ধরনের উন্নতি আমরা আশা করতে পারি? অটিজমে, কারণ আপনি দেখবেন যে অটিজমের আসলে অনেক বাচ্চা বিভিন্ন জায়গাতে আপনাদের সাথে ইন্টারাকশন হবে, তো তাদের আমরা বলি যে নিউরোনাল ডিজঅর্ডার, যে প্রত্যেকটা নিউরন যে জায়গায় যে কোষগুলো থাকার কথা ছিল সেই সংখ্যা কম আছে। হ্যাঁ, সে ঠিকমতো কাজ করতে পারছে না। তার হায়ার সাইকিক ফাংশন টেস্ট থেকে শুরু করে বিহেভিয়ারাল চেঞ্জেস, তারপরে নিউরোলজিক্যাল ডিজঅর্ডার সবগুলো তার আছে। সুতরাং এই কোষগুলো যখন আমরা অ্যাপ্লাই করি, আমরা যদি মেসেনকাইমাল স্টেম সেল বা অটোলোগাস কালচার স্টেম সেল দেওয়া হয়, তাহলে সেই সেলগুলো, যে কোষগুলো তার ড্যামেজ হয়েছে, সেই সেল আসলে স্টেম সেল অ্যাজ এ হোল কীভাবে কাজ করে আমরা যদি সেটা বলি, যে সেলগুলো ড্যামেজ হয়েছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই জায়গার থেকে হোমিং হওয়ার জন্য সিগন্যাল পাঠায়। আমরা বলি সেটাকে ক্যামোট্যাক্সিস বা ক্যামো অ্যাট্রাক্টিং সিগন্যাল ফ্রম দি ড্যামেজ সেল, যে জায়গায় কোষগুলো ক্ষতি হয়েছে সেখান থেকে সিগন্যাল পাঠায়। আমরা যখন সিস্টেমে যেমন ইন্ট্রাভেনাসলি বা ইন্ট্রাথেকাল CSF এর মধ্যে স্টেম সেলগুলো দেই, তখন সেই সিগন্যালটাকে ক্যাচ করে। আমরা যেমন অ্যান্টিবায়োটিক যেমন দিই, যেখানে ক্ষতি আছে, যেমন ইনফেকশন আছে, অ্যান্টিবায়োটিকটা সেইখানে কিন্তু কনসেন্ট্রেটেড হয়, স্টেম সেলটাও সেখানেই কাজ। যেমন যেখানে তার সেল ড্যামেজ আছে বা যেখানে তার সিগন্যাল আছে, সেই স্টেম সেলগুলো ওই জায়গাতে হোমিং হবে, ওই জায়গাতে সে বসবাস শুরু করবে এবং তার সারাউন্ডিং এনভায়রনমেন্টের প্রভাবে। আমাদের সঙ্গে একজন দর্শক রয়েছেন ফোন, আমরা ফোনটি নিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি বলুন। আমার নাম হারুন, আমি চট্টগ্রাম থেকে বলছি। জি বলুন, শুনতে পাচ্ছি আমরা। আমার মেরুদণ্ডের সমস্যা হয়েছিল 2020 সালের মার্চের প্রথম দিকে। তারপর থেকে পায়ের পাতা রেডি করে সব সময়, এবং এখন শরীরের মধ্যে ব্যথা করে বাম হাত আঙ্গুল পর্যন্ত। এটার জন্য স্টেম সেল দিলে কিরকম খরচ আসবে বা ওই যে সুস্থ হবো কিনা সম্পূর্ণ? জি, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। অনেক ধন্যবাদ দর্শক আপনার প্রশ্নের জন্য। আমরা আসলে এই প্রজেক্টেই দীর্ঘদিন ধরে কাজ করছি। পায়ের পাতা পড়ে গেছে, আপনার কোমরে যদি কোনো আঘাতের জন্য কোনো ইনজুরি থাকে বা অ্যাক্সিডেন্ট, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট অথবা গাছ থেকে পড়ে যাওয়া বা ছাদের থেকে পড়ে যেয়ে যদি দুটো পা অবশ হয়ে যায়, তাহলে আমরা স্টেম সেল দিয়ে এটা চিকিৎসা করার সেই ব্যবস্থা আমরা দীর্ঘদিন ধরে এটা চালু রেখেছি। তো রিসেন্টলি আমি মনে হয় 1 মাস হয় 15-20 দিন আগে আমরা চিটাগাং মেডিকেল কলেজ থেকে প্রেরিত একটা রোগীর শরীরে আমরা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে স্টেম সেল দিয়েছি এবং আমরা প্রতিনিয়তই এই স্টেম সেল প্লেসমেন্ট করছি এবং এর ফলাফল আমাদের কাছে গ্রহণযোগ্য। বিভিন্ন মিডিয়াতেও সেটা এসছে, আমরা দেখিয়েছি এবং আপনাকেও চিকিৎসা করা যাবে। এবং ক্ষমতা বা ব্যয় এটা নিয়ে যেমন আপনি প্রশ্ন করেছেন, আমরা যদি বিশ্ববিদ্যালয়ে করি তাহলে
খুবই অল্প টাকার মধ্যে করা যাবে। কেন? কারণ আপনার অন্য কোনো খরচ এখন নাই, শুধু স্টেম সেলটার যে প্রিপারেশন এক্সপেন্ডিচার বা খরচটা সেটাই আসবে। খুবই নগণ্যভাবে আমরা বলি যে নগণ্য টাকার মধ্যে এটা হয়ে যাবে। আপনি তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আপনার চিকিৎসা ব্যবস্থা করব। স্যার, অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা ছোট্ট এটি বিরতিতে যাব। সুধী দর্শক, আপনারা দেখছেন টোটিসেল হেলথ অ্যান্ড রিসার্চ নিবেদিত স্বাস্থ্য সঙ্গী। আমরা কথা বলছি স্টেম সেল চিকিৎসা নিয়ে, আরও অনেক কথা বলবো। এরই মাঝে ছোট্ট একটি বিরতিতে যাব, আশা করছি আমাদের সাথেই থাকবেন। সুধী দর্শক, আপনারা দেখছেন টোটিসেল হেলথ অ্যান্ড রিসার্চ নিবেদিত স্বাস্থ্য সঙ্গী। আমরা কথা বলছি স্টেম সেল চিকিৎসা নিয়ে। বিরতির পর ফিরে যাচ্ছি মূল আলোচনায়। স্যার, আমরা স্টেম সেল নিয়ে কথা বলছিলাম। তো অনেকের মনে প্রশ্ন যে এরকম একটা বায়োলজিক্যাল প্রোডাক্ট নিয়ে কাজ হবে, কোনো সাইড ইফেক্ট রয়েছে কিনা, এই বিষয়টি আসলে যিনি চিকিৎসা নেবেন তার জানার অধিকারও রয়েছে। হ্যাঁ, অবশ্যই। আমরা যত স্টেম সেল রিসার্চ দেখেছি ওয়ার্ল্ডে, যেখানে আরও অ্যাডভান্স প্রোডাক্টগুলো নিয়ে কাজ করছে, এটা অনেক সময় লাগে। আপনি জানেন যে একটা জটিলতা তৈরি হতে আজকের রিসার্চ একেবারে প্রথম পর্যায়ে আছে। এটা যে 20 বছর পরে এটার যে কোনো জটিলতা দেখা যাবে না, সেটা আজকে বসে সেটা বলা যাবে না। সেই জন্য এখন পর্যন্ত কোনো জটিলতা নেই। আমরা যদি জটিলতাকে 3টা ভাগে ভাগ করি, যে ইমিডিয়েট কোনো কমপ্লিকেশন হচ্ছে কিনা, আর একটা শর্ট টার্ম কমপ্লিকেশন, লং টার্ম কমপ্লিকেশন। তো আমরা দেখি যে ইমিডিয়েটলি আমরা যে প্রোডাক্টগুলো ব্যবহার করছি, এটা আমরা আমাদের প্রজেক্টে আমরা সরাসরি যেখানে ক্ষত সেখানে আমরা প্লেস করে দিচ্ছি। যেহেতু আমি নিউরোসার্জন, আমি স্পাইনাল কর্ডের উপরে কাজ করি, ব্রেনের উপরে কাজ করি, আমি স্টেম সেলগুলো ব্রেন খুলে বা স্পাইনাল কর্ড খুলে আমি তার মধ্যে দিতে পারছি। কিন্তু সবাই কিন্তু এটা পারছে না। ইট ইজ এ ভেরি রেয়ার আমরা যে কাজটা করছি। কিন্তু যেগুলোকে আমরা ইন্ট্রাথিক্যালি বা সিএসএফ এর মধ্যে দিচ্ছি, অথবা যেটা আমরা ইন্টারভেনাসলি বা রক্তের ভিতরে ইনজেকশনের মাধ্যমে দিচ্ছি, সেটা কিন্তু সিস্টেমের মাধ্যমে বিভিন্ন জায়গায় ছড়িয়ে যাচ্ছে। সুতরাং এই সেলগুলো কিন্তু তার নিজস্ব সেল হলেও কিন্তু ওই জায়গার সেল না, ওই জায়গার জন্য সে ফরেন বা একটা অচেনা জায়গা, অচেনা সেল। সেই হিসাবে জটিলতা হতে পারে, কিন্তু সেগুলোর জন্য আমরা প্রিকশন নিয়ে ব্যবস্থা করি। যেমন আমরা সিএসএফ এর ভিতরে যখন দেই, এটা ব্রেনের ভিতরে কোষগুলো যেতে পারে, যে সে কনভালশন হতে পারে, ব্রেন ইডিমা, ব্রেন ইনফেকশন, অটোইমিউন রিয়াকশন, ব্লাড ব্রেন ব্রেকিং, এগুলো সব হতে পারে। সেগুলো যাতে না হয় সেই জন্য আমরা প্রিকশন ব্যবস্থা নিয়ে নিই। আবার সিস্টেমে যখন ভেনাস সার্কুলেশনে আমরা দিয়ে দিই, ভেনাস সার্কুলেশনে আমরা ম্যাচিং করে নিই যে কাকে কোনটা দেওয়া যাবে। যেমন আমরা HLA টাইপিং করে নিতে হয়, অল ইনভেস্টিগেশন আমরা করে নিতে হয়, কার্ডিয়াক স্ট্যাটাস, রেনাল স্ট্যাটাস, হেপাটোলজি স্ট্যাটাস, চেস্ট স্ট্যাটাস, সব আমাদের কিন্তু করে নিতে হয়। ইনভেস্টিগেশন করে নিয়ে তারপরে আমরা সিলেক্ট করি যে কাকে কোনটা দেওয়া যাবে। এবং আমরা যতগুলো স্টেম সেল এর ভিতরে দিয়েছি, আমরা এরকম কোনো জটিলতা আজ পর্যন্ত পাইনি। আমাদের ভবিষ্যৎ বলবে ইন্টারমিডিয়েট অ্যান্ড লং অ্যাক্টিং, লং স্ট্যান্ডিং কোনো জটিলতা তৈরি হবে কিনা, সেটা হয়তো 20 বছর পরে আমরা জানতে পারবো। খুব সুন্দর বলেছেন স্যার। আপনি নিউরো সার্জারিতে কাজ করেন, আমরা কিন্তু অলরেডি শুনেছি আপনি সিএসএফ এ ব্রেইনে এই স্টেম সেল ব্যবহার করছেন। তো এই স্টেম সেলগুলো আসলে আপনারা কিভাবে কালেক্ট করছেন, কি কি ফর্মে ব্যবহার করছেন, সেগুলো স্যার যদি বলতেন। হ্যাঁ, খুবই ইন্টারেস্টিং। সবাই আসলে এই জায়গাটা জানতে চায়। আমি বইয়ের বিশ্বে বিভিন্ন জায়গায় পেপার প্রেজেন্ট করেছি। আসলে নিউরোসার্জন স্টেম সেল নিয়ে অনেক কাজ করছে, সেই সংখ্যা খুবই কম। তার কারণ ব্রেন খুলে বা স্পাইনাল কর্ড খুলে ওই জায়গাতে স্টেম সেল দিয়ে আসার লোকের সংখ্যা আমি আসলে কোথাও খুব বেশি পাইনি। তো সেই হিসাবে আমি একটু হলেও ভাগ্যবান। তো আমরা আসলে স্টেম সেল সংগ্রহ করি এখন পর্যন্ত দুটো সোর্স থেকে, অ্যাডাল্ট স্টেম সেল, সেটা হলো বোন ম্যারো হেমোপয়েটিক স্টেম সেল, আর একটা হলো ফ্যাট অ্যাডিপোজ টিস্যু ডিরাইভড স্টেম সেল। এই দুটোই আমাদের তার নিজস্ব অ্যালোজেনিক প্রোডাক্ট, তার নিজস্ব কোষ। আমরা সেটাকে স্টেম সেল রূপান্তর করে কালচার তৈরি করে আমরা তার যে জায়গায় ক্ষত আছে সেই ক্ষত জায়গায় আমরা প্লেস করছি। তাই আমরা যদি প্রক্রিয়াটাকে আমরা সহজভাবে বলি, তাহলে আমরা রুগীকে আন্ডার জেনারেল অ্যানেস্থেশিয়া করে আমরা যে জায়গায় আমরা পোস্টেরিয়র সুপিরিয়র ইলিয়াক স্পাইন নামে যে একটা জায়গা আছে, আপনি জানেন, এটা সবাই বুঝবে না, ডাক্তার যারা তারা বুঝবে, ওই একটা নির্দিষ্ট জায়গা থেকে আমরা বোন ম্যারো সংগ্রহ করি। আর টোটিসেল হেলথ অ্যান্ড রিসার্চের সাথে যেহেতু অনেক জায়গা করা যায়, তো আমরা আসলে পোস্টেরিয়র সুপিরিয়র ইলিয়াক স্পাইনকে বেশি প্রেফার করি এজন্যই যে জায়গাতে বোনটা খুব বাল্কি, এখানে স্টেম সেল আমাদের যে বোন ম্যারো দরকার প্রায় 60 ml, আমরা কোনো কোনো ক্ষেত্রে 90 ml বোন ম্যারো নিয়ে থাকি। এত বোন ম্যারো আর অন্য কোনো জায়গাতে সিঙ্গেল বোনে পাওয়া খুব কষ্টসাধ্য।
সেই জন্য আমরা এই জায়গা থেকে সংগ্রহ করি। আর সংগ্রহের আগে আমাদের কতগুলো পদক্ষেপ, যে আমরা আগে বলছিলাম যে সমস্ত ধরনের ইনভেস্টিগেশন করে আমাদেরকে আসলে ফিটনেসটা রেডি করতে হয়। এবং যারা এই স্টেম সেল আমরা যে বোন ম্যারোটা সংগ্রহ করার সাথে সাথে এটা তো ক্লটেড হয়ে যাবে, এটা তো ব্লাড প্রোডাক্টের জন্য, সেই জন্যে আমাদের যে যারা স্টেম সেল তৈরি করে দিবে, যে প্রতিষ্ঠান যেটা আমরা আগে বলছিলাম টোটি হেলথ অ্যান্ড রিসার্চ, তারা তাদের প্রতিনিধি, তাদের যে ম্যাটেরিয়াল কোল্ড যে চেইনটা মেনটেন করবে, সেই চেইনের জিনিসপত্র নিয়ে আমাদের অপারেশন থিয়েটারে উপস্থিত থাকেন। আমরা সেই বোন ম্যারোটা অ্যান্টিকোয়াগুলেন্ট সহ প্রসেস করে ওনাদের অ্যাসেপটিক প্রিকশনে ওনারা সেটা নিয়ে ওনাদের ল্যাবে চলে যান। ল্যাবে যেয়ে ওনারা ওখানে স্টেম সেল তৈরি করেন, তৈরি করে আবার সেটাকে ইফিকেসি টেস্ট, সেটা হলো যে নাম্বার অফ স্টেম সেল, তারপরে যে প্রসেস কোনো অ্যাসেপটিক প্রিকশন আছে কিনা, কোনো ব্যাকটেরিয়াল কন্টামিনেশন আছে কিনা, আরবিসি নিউট্রোফিলের কোনো কন্টামিনেশন আছে কিনা, স্ট্যান্ডার্ডাইজেশন, সবগুলো টেস্ট করে ওনারা ফলাফল তৈরি করে। তারপরে যখন দেখে গ্রহণযোগ্য, তখন ওনারা ওনাদের সেই প্রোডাক্টটা আবার একই ব্যবস্থায় ওনারা সেই চেইন মেইনটেইন করে আমাদের অপারেশন থিয়েটারে পৌঁছে দেয়। এই যে সময়টা প্রায় 1.5 থেকে 2 ঘন্টা, এই সময়ের ভিতরে আমরা সার্জিক্যাল প্রসিডিওরটা করে ফেলি, আমরা অপারেশন করতে থাকি। ওনারা এই প্রোডাক্টটা নিয়ে যায়, ওনারা রেডি করে নিয়ে যখন নিয়ে আসে, তারপরে আমরা এই বাই দি টাইম এর ভিতরে আমরা যে স্পাইনাল কর্ডে ঢুকে যাওয়ার ব্যাপার থাকে, অপারেশন করতে সেখানে ঢুকতে হয়, এই সময়ের ভিতরে আমরা ওই জায়গাতে পৌঁছে যাই। ওনাদের প্রোডাক্টটা যখন আসে, আমরা সেই সময় প্রোডাক্টটা সেই জায়গাতে, যে জায়গাটা ক্ষত আছে সেই ক্ষত জায়গায় এটা প্লেস করে দিই, করে দিয়ে তারপরে আমাদের যে ব্যবস্থা থাকে সেটা ডোরা ক্লোজ করে দেওয়া, অ্যাসেপটিক প্রিকশন মেইনটেইন করা, হিমোস্ট্যাসিস করা দিয়ে আমরা ক্লোজ করে চলে আসি। এই যে টোটাল প্রক্রিয়াটাতে আমাদের প্রায় 3 ঘন্টা 3.5 ঘন্টা সময় লাগে। আর যারা আমাদের যে প্রতিষ্ঠান আমাদেরকে সহযোগিতা করছেন, ওনাদের প্রায় 2 ঘন্টা সময় লাগে। এবং এটা টোটাল প্রক্রিয়াটা অ্যাসেপটিক প্রিকশন করতে হয় এবং স্ট্যান্ডার্ড প্রোটোকল ফলো করে এই প্রক্রিয়াটা আমরা করে থাকি। খুব সুন্দর বলেছেন স্যার। আমাদের সঙ্গে একজন দর্শক অপেক্ষা করছেন, আমরা ফোনটি নিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক। ওয়ালাইকুম আসসালাম। আমি একটু স্যারের সাথে কথা বলতে চাচ্ছি। স্যার আপনাকে শুনতে পাচ্ছে, আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি বলুন। স্যার আমি মানে ছিলাম আপনার পুরো অ্যাড্রেসটা আর কি, আমি কিভাবে আপনার সাথে যোগাযোগ করব? স্যার আমার অ্যাড্রেস জানতে আছে। টোটিসেল হেলথ অ্যান্ড রিসার্চ সেন্টার, এটা হলো ধানমন্ডি 27 নম্বরে রাপা প্লাজার পেছনে 7th ফ্লোরে। আপনি ওখানে গেলে সব ধরনের তথ্য ওখান থেকে সংগ্রহ করতে পারবেন। এবং আমাদের যে স্ট্যাটিস্টিক্স এখন তৈরি হয়েছে, কত সংখ্যক রোগীকে আমরা দিয়েছি সেটা সম্পর্কে জানতে পারবেন। আরও জানতে পারবেন এমএসসি বা আমাদের যে কালচার্ড স্টেম সেল আম্বিলিকাল কর্ড থেকে তৈরি হয়েছে, যেটা ভেরি রিসেন্টলি ডিজিডি এর অনুমোদন পেয়েছে, সেটার ব্যাপারে আপনি বিস্তারিত জানতে পারবেন। দর্শক আপনাকে অনেক ধন্যবাদ। স্যার আমরা কথা বলছিলাম এই যে স্টেম সেল নিয়ে, আমাদের দর্শকরাও কিন্তু অনেক আগ্রহ বোধ করছেন, অনেকে সমস্যার কথা জানছেন এবং আমি অবাক হচ্ছি যে অনেকেই স্টেম সেল সম্পর্কে জানেন। তো স্যারের কাছে এই পর্যায়ে জানতে চাইবো, এই যে স্যার আপনারা বললেন যে ব্রেনে ব্যবহার করছেন, স্পাইনাল কর্ডে ব্যবহার করছেন, আপনি কিছুক্ষণ আগে বললেন যে অ্যালজাইমার ডিজিজ, যিনি কথা ভুলে যাচ্ছেন তার ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে, তো সেই ক্ষেত্রে আপনারা কিভাবে ব্যবহার করছেন? ধন্যবাদ আপনাকে। আমরা একটু আগে বলছিলাম যে অটোলোগাস স্টেম সেল, আমরা আমাদের এই যারা যে বন্ধু প্রতিষ্ঠান টোটিসেল হেলথ রিসার্চ আমাদের সাথে কাজ করছেন, ওনাদেরকে আমরা অলরেডি অনুরোধ করেছি যে আমরা সরাসরি অটোলোগাস যে কোষগুলো নিয়ে আমরা স্টেম সেল তৈরি করছি, সেইটাকে আমরা একটু কালচার্ড করতে চাই। কালচার্ড মানে কি, আমরা বলি যে আমরা যে স্টেম সেলটা নিচ্ছি সেইখানে সংখ্যাটা আমাদের উপর নির্ভর করে না, নির্ভর করে তার শরীরের উপরে। তার শরীরে কত কোষ আছে সেই সংখ্যা কিন্তু আমি ইচ্ছে করলে মডুলেট করতে পারি না। আর কালচার্ড মানে আমি সেই কোষগুলোকে কালচার করে আমার ডিজায়ার্ড সংখ্যাতে রূপান্তর করা। আমার 60 মিলিয়ন লাগবে, আমার হয়তো আছে 50 মিলিয়ন বা 40 মিলিয়ন আছে, আমি সেটাকে কিন্তু 60 মিলিয়নে কনভার্ট করে যদি আমি প্লেস করি, তাহলে আমার ডিজায়ার্ড বা কাঙ্ক্ষিত ফলাফলটা আমি পাবো। এখন আমরা এই জায়গাটাতে একটু পিছিয়ে আছি। তো আমরা সেই আমাদের যে প্রতিষ্ঠানের কর্ণধার এমডি ফয়জুর রহমান সাহেব, উনি আসলে খুবই মেডিকেল সায়েন্সে ওনার কন্ট্রিবিউশন আসলে অসাধারণ। আমি বলি কারণ উনি একজন নন মেডিকেল লোক হয়ে ওনার যে এই কনসেপ্টগুলো মাথায় এসেছে, আমি মাঝে মধ্যে চিন্তা করি আমাদের অধিকাংশ ডাক্তারদের মাথায় এটা আসলে নাই। উনি একটা অনেক সুন্দর ল্যাব করেছে এবং ওনার কাছে একটা প্রস্তাবনা থাকবে আমাদেরকে এই কালচার্ড স্টেম সেল দেওয়ার ব্যবস্থা অতি শীঘ্র করার জন্য। তাহলে আমরা আমাদের যে ছোট একটা বাচ্চা, আমরা ডিজায়ার্ড সেল যদি আমরা পেতে পারি, যে আমাদের কথার কথা 40 মিলিয়ন সেল লাগবে, আমরা হয়তো যেখানে দিচ্ছি 20 মিলিয়ন, তার কারণ এটা তো তার শরীরের উপর নির্ভর করছে, কিন্তু আমরা চাই তাকে 40 মিলিয়ন দিতে। 40 মিলিয়ন যদি আমরা দিতে পারি, তাহলে আমরা কাঙ্ক্ষিত ফলাফলটা পাবো। সেই জন্য এই সেলগুলোকে কালচার করার দরকার।
সেই কালচার টেকনোলজিটার ব্যবস্থা করা, এবং এতে আমাদের ফলাফল আমরা মনে করি ভালো হবে। আর আপনার যে প্রশ্ন ছিল আমরা এই সেলগুলো স্টেম সেলগুলো কিভাবে দিচ্ছি, স্টেম সেল মূলত দুটোভাবে দেওয়া যায়। একটা হলো সিএসএফ পাথওয়ে আমরা যেটাকে বলি, সেরিব্রোস্পাইনাল ফ্লুইডের মধ্যে দিয়ে দেওয়া যায়, সেটা সরাসরি ব্রেইনে যেয়ে হোমিং হবে, এটা একটা খুবই সাধারণ প্রক্রিয়া। আরেকটা হলো ইন্ট্রাভেনাস রুটে, আমরা ভেইনের ভিতরে ইনজেকশনের মাধ্যমে দিতে পারি। দুটোই আলটিমেট টার্গেট হলো যে জায়গাতে ড্যামেজ সেল আছে, অ্যালঝেইমার ডিজিজে বা ডিমেনশিয়াতে এই কোষগুলোর সংখ্যা কমে যায়, অর্থাৎ অ্যাপোপ্টোসিস বা ফিজিওলজিক্যাল সেল ডেথের সংখ্যা বেড়ে যায়। সে কেন বেড়ে যায়? যে আমাদের বডিতে দুটো সিস্টেম সবসময় পাশাপাশি থাকে, একটা রিজেনারেশন, একটা ডিজেনারেশন। আমাদের কাজ হলো যে ডিজেনারেশন যেটা, সেটা আমরা খুব বেশি প্রিভেন্ট করতে পারি না, কিন্তু রিজেনারেশন ক্যাপাসিটিটাকে আমরা ত্বরান্বিত করতে পারি। এই পদ্ধতির চিকিৎসার মাধ্যমে আমরা আমাদের কাঙ্ক্ষিত কোষ সংখ্যা বা স্টেম সেল সংখ্যা বা স্টেম সেল যারা নিউরনের মতো বিহেভ করে অথবা নিউরনে কনভার্ট হয় সেই সেলের সংখ্যাটা আমরা বৃদ্ধি করতে পারি, এবং সেটা দুটো রুটের মাধ্যমেই পারি, ইন্ট্রাভেনাসলিও পারি এবং ইন্ট্রাথিক্যালিও পারি। আমরা নিউরোসার্জন হিসাবে ইন্ট্রাথিক্যাল রুটটা আমাদের কাছে বেশি ফ্রেন্ডলি, কারণ এই এনভায়রনমেন্টে আমরা সবসময় কাজ করি। স্যার খুব সুন্দর বলেছেন, এবং এখন একটি বিষয় জানতে চাইবো যে স্যার বলছিলেন যে অ্যাস্থেটিক সার্জারিতে অ্যাস্থেটিক পারপাসে এটা ব্যবহার করে, তো এখন তো অলরেডি এটা ব্যবহার আসলে হচ্ছে, তো স্যার যদি ব্যাপারগুলো ক্লিয়ার করতেন সবাই আসলে আরো বেশি ইন্টারেস্ট পাবে। যেমন বলি যে আপনি যদি মাথার থেকে শুরু করে একদম পায়ের নিচ পর্যন্ত যান, আপনি দেখবেন সব জায়গাতে স্টেম সেলের ব্যবহার হচ্ছে সীমিত পরিসরে, অথবা এটা নিয়ে অত রিসার্চ হচ্ছে না, সবাই জাস্ট অ্যাপ্লাই করে যাচ্ছে, এর পিছনের অনেক পটভূমিগুলো তারা বুঝতে পারছে না। আমাদের আসলে একটু শুরুতেই আমরা বলেছিলাম যে আমাদের দুটো প্রক্রিয়া, একটা হলো ডিজেনারেশন, একটা হলো রিজেনারেশন। আমরা যদি একটা বয়স বারকে বলি যে 20 বছরের আগে সাধারণত দেখা যায় যে রিজেনারেশন আমাদের গ্রোয়িং ফেজ, এখানে কিন্তু রিজেনারেশন প্রক্রিয়াটা অনেক বেশি থাকে, বয়োবৃদ্ধি পায়, বাচ্চা ছোট শিশুর থেকে আস্তে 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 বড় হচ্ছে। যেমন ব্রেনের বৃদ্ধি কিন্তু জন্মের সময় যা হয়েছিল তাই, ব্রেনের কাভারিং বা স্কালের বৃদ্ধি কিন্তু 6 বছরের ভিতর কমপ্লিট হয়ে যায়, এরপরে আর বৃদ্ধি হয় না। পার্মানেন্ট সেল নামে কতগুলো সেল আছে আমাদের বডিতে, যেমন ব্রেইন, স্কেলেটাল মাসল এবং হার্ট মাসল। এটা মায়ের পেটে অর্থাৎ জন্মের সময় যে কটা কোষ ছিল সেটাই কিন্তু সারা জীবন সে লালিত হয়, পার্মানেন্ট সেল। কিন্তু কিছু কিছু আছে ল্যাবাইল বা স্ট্যাবাইল সেল, সেগুলো কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে। যেমন স্কিন, আপনি যদি স্কিনের দিকে তাকান দেখবেন। আমরা তো এই বিষয়ে আরো অনেক কথা বলবো, আমাদের সঙ্গে একজন দর্শক ফোনে অপেক্ষা করছেন, আমরা ফোনটি নিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম, আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি বলুন। আমি চট্টগ্রাম থেকে বলছি, আব্দুল কাদের। জি, আমার সমস্যা হয়েছে মেরুদণ্ড ব্যথা করে, আর হাঁটু থেকে নিচের দিকে মিক্স লাগালে যেমন মেরুদণ্ডে ব্যথা করে, আর হাঁটু থেকে নিচের দিকে, হ্যাঁ হাঁটু থেকে ব্যথা করে, নিচের দিকে পিনপিনিয়ে জ্বলে, ব্যথা করে না, মিক্স লাগালে যেরকম পিনপিনিয়ে জ্বলে সেম ওভাবে জ্বালাপোড়া করে, কিন্তু ঠান্ডা পাইলে একটু বেশি জ্বালাপোড়াটা করে। আচ্ছা, আমরা স্যারের কাছ থেকে উত্তরটা জেনে নিচ্ছি। ধন্যবাদ দর্শক আপনার প্রশ্নের জন্য। আসলে এই আপনার যতটা সমস্যা বলেছেন এটা নিয়ে আমরা পরিপূর্ণভাবে বুঝতে পারছি না যে আসলে রোগটা কি। তো আমরা যদি দেখি আপনাকে ক্লিনিক্যাল হিস্ট্রি টেকেন, ক্লিনিক্যাল এক্সামিনেশন এবং এমআরআই ইনভেস্টিগেশন করে আমরা দেখলে আসলে বুঝতে পারবো যে আপনি আসলে স্টেম সেল দেওয়ার উপযুক্ত কি না। আসলে স্টেম সেল তো আসলে ছেলে খেলার জিনিস না, ইচ্ছা করলাম সব জায়গাতে দিয়ে দিলাম, আসলে জিনিসটা আসলে তা না। স্টেম সেলের কনসেপ্টটাই এসেছিল এভাবে যে যেখানে মেডিকেল সায়েন্সের ট্রিটমেন্ট, কনভেনশনাল ট্রিটমেন্ট ফেল, দেন অনলি উই অ্যাপ্লাই স্টেম সেল। সুতরাং এর কনসেপ্টটাই ভিন্ন, এটা মুড়ি মুরগির মতো বাজারে ব্যবহার করা যাবে না, এটার খুবই সীমিত ব্যবহার, এবং কোথায় ব্যবহার করব সে জায়গাটাও আমরা স্পেসিফাই করেছি। যেখানে কনভেনশনাল বা আমাদের ফার্মাকোলজিক্যাল প্রোডাক্টগুলো ফেল করেছি সেখানেই আমরা বায়োলজিক্যাল প্রোডাক্টগুলো ব্যবহার করব। ধন্যবাদ দর্শক আপনার প্রশ্নের জন্য। স্যার আপনাকে অনেক ধন্যবাদ। অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা আরও একটি ছোট্ট বিরতিতে যাচ্ছি। সুধী দর্শক, আপনারা দেখছেন টোটিসেল হেলথ অ্যান্ড রিসার্চ নিবেদিত স্বাস্থ্য সঙ্গী। আমরা কথা বলছি স্টেম সেল চিকিৎসা নিয়ে, আরও অনেক কথা বলবো। এরই মাঝে আরও একটি ছোট্ট বিরতিতে যাব, আশা করছি আমাদের সাথেই থাকবেন।
সুধী দর্শক, আপনারা দেখছেন টোটিসেল হেলথ অ্যান্ড রিসার্চ নিবেদিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান স্বাস্থ্য সঙ্গী। আমরা কথা বলছি স্টেম সেল চিকিৎসা নিয়ে। বিরতির পর ফিরে যাচ্ছি মূল আলোচনায়। স্যার, আমরা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং সবার খুব আগ্রহের জায়গা অ্যাস্থেটিক সার্জারি এবং সেই ক্ষেত্রে স্টেম সেলের ব্যবহার নিয়ে কথা বলছিলাম। ধন্যবাদ আপনাকে। আমরা যেখানে শেষ করেছিলাম যে একটা ব্যালেন্স থাকে সবসময় যে রিজেনারেটিভ এবং ডিজেনারেশনের সাথে। 20 বছরের আগ পর্যন্ত আমরা বলেছিলাম যে গ্রোয়িং ফেজে থাকে, এখানে রিজেনারেশনটা অনেক বেশি হয়, ডিজেনারেশন খুবই কম। কিন্তু যত বড় বাড়তে থাকে 70 বছরে তার ডিজেনারেশন অনেক বেশি দেন দ্যাট অফ রিজেনারেশন। সুতরাং অ্যাস্থেটিক সার্জারিতেও দেখা যায় যে কোষগুলো আমরা যদি বলি মেলানোসাইট ওয়ান অফ দি স্টিমুলেটিং সেল অথবা এপিডার্মাল সেলগুলো, যে সেলগুলো প্রলিফারেট হচ্ছে, এখানে কিন্তু প্রতিদিন মিলিয়নস অফ সেল বিকাম শেড, প্রত্যেক দিন কোষে কোষে যাচ্ছে, নতুন কোষ নিচ থেকে তৈরি হয়ে যাচ্ছে। সুতরাং এই প্রক্রিয়াটা যেখানে ব্যাহত হচ্ছে সেখানে স্টেম সেল ব্যবহার করা যাবে। শুধু অ্যাস্থেটিক সার্জারিতে স্টেম সেল নয়, আমরা বলি যে পিআরপি প্লাজমারিজ প্ল্যাটলেটিস প্লাজমা, এটারও কিন্তু দারুণ ভূমিকা। কেন? কারণ এটা হলো সেলগুলোর প্রোডাক্ট, যে গ্রোথ ফ্যাক্টরগুলো রিলিজ হচ্ছে সেটা কনসেন্ট্রেটেড হওয়ার পরে সেই অ্যাস্থেটিক সার্জারিতে এটা ব্যবহার হচ্ছে। এটা স্কার মার্ক আছে, একটা কেলয়েড আছে বা একটা টিস্যু ড্যামেজ আছে, এইগুলো করার পরে স্টেম সেল ব্যবহার করা হচ্ছে এবং এটা দারুণভাবে জনপ্রিয়। এটা অনেক দিন আগের থেকেই প্র্যাকটিস হচ্ছে। স্যার খুব সুন্দর করে বলছেন। আমিও খুব আগ্রহী হচ্ছি যে আসলে স্টেম সেলের ব্যবহার বাংলাদেশে আরো অনেক সুদূর প্রসারী ভূমিকা পালন করবে। তো স্যার, আপনারা যতগুলো পেশেন্ট দেখেছেন তাদের রিভিউ কেমন? তাদের ফলাফল অত্যন্ত সন্তোষজনক। আমি এখানে একটা খালি কথা বলি, আমরা 2015 সাল থেকে দিচ্ছি, আবার নতুন আমরা 2021 সালে শুরু করেছি। তা আমাদের আগের সিরিজের চেয়ে এখনকার ফলাফল আরো ভালো। আমরা মনে করি সময়ের সাথে সাথে এটা আরো বেশি ভালো হবে। আমরাও আশা করছি আরো অনেক ভালো হবে। শুধু দর্শক, আমরা যেটা জানতে পারছি যে স্টেম সেল এখন বাংলাদেশে ব্যবহার করছে, তো সেই বিষয়ে পেশেন্টের একটি রিভিউ আমরা দেখে আসি। উনি আগে একা একা হাঁটতে পারতো না, একটা অ্যাসিস্ট্যান্স লাগতো এবং উনি নিজেই এখন হাঁটতে পারে। মাংসগুলোতে যে টান লাগতো সেটা অনেকখানি কমে এসেছে। যন্ত্রণা ছিল, এটা আমরা রিসেন্টলি পরপর দুটো স্টেম সেল করেছি গত 2 সপ্তাহে। তো প্রথম আমরা যেটা করেছি, রিঙ্কু বণিক ভদ্রলোক, হাঁটা চলাফেরা বেশ কষ্ট ছিল এবং ঘাড়ে প্রচন্ড রকমের ব্যথা ছিল, হাত পায়ে শক্তি স্বল্পতা ছিল, পরিপূর্ণ ছিল না সেটা বলা যাবে না, কিন্তু পাওয়ার আমাদের মেডিকেল সায়েন্সের ভাষায় স্বাভাবিক ছিল না, স্বাভাবিকের চেয়ে কম ছিল। তার মনে হতো সবসময় যে পেছন থেকে কে যেন তাদেরকে টেনে ধরছে। এরকম একটা পরিস্থিতিতে আমরা চিন্তা করলাম এবং এটা হয়েছিল আঘাত, ঘাড়ে আঘাত পেয়েছিল, আঘাতের পরে ঘটনাটা ঘটেছিল। দীর্ঘদিন ধরে তিনি ভুগছিলেন। তো কোনোভাবে যেভাবেই হোক জেনে আমার কাছে আসে। তা আমি দেখার পরে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নিউরোসার্জারি বিভাগে আমার অধীনে ভর্তি করি এবং করার পরে আমরা সিদ্ধান্ত নেই, যেহেতু কর্ড বা স্পাইনাল কর্ডে সার্ভাইকাল রিজিয়নে কিছুটা ড্যামেজ আছে, তো আমরা সেই ড্যামেজটা কাটিয়ে ওঠার জন্য অপারেটিভ ইন্টারভেনশন করে আমরা চাপটা কমিয়ে দিব, পাশাপাশি আমরা স্টেম সেল দিব লোকালি এবং সিস্টেমেটিক্যালি। তো এটার প্রেক্ষিতে আমরা সিদ্ধান্ত নিয়ে গত 1 সপ্তাহ আগে আমরা তাকে অপারেশন করি এবং স্টেম সেল প্রদান করি। করার পর থেকে পরের দিন থেকে উনি একটু বেটার অনুভব করে এবং গত 7 দিনে উনি একা একা হাঁটতে পারে। এখনো হাঁটার একটু জড়তা আছে, কিন্তু আগের থেকে উন্নতি হয়েছে। রোগীর ভাষ্যে আপনারা সেটা জানতে পারবেন, আপনাদেরকে রোগী নিজের মুখে বলবে তার কতটা উন্নতি হয়েছে। এক ধরনের ব্যথা, কিন্তু জ্বালা পড়া, তারপর অবসর মাংসপেশিগুলো জ্বলতো, হ্যাঁ, এগুলো এক ধরনের হয়তো এগুলো দেখান তো কমে আসছে না? কমে আসছে। অপারেশন ওনার 19 তারিখে হয়েছে, মে মাসে 19 তারিখ। তো আমরা উনি তো বলছে যে অপারেশনের পরে ওনার যে হাতে পায়ে যে একটা অসুবিধা ছিল, দুর্বলতা ছিল, এগুলো থেকে উনি অনেকাংশেই উনি ইমপ্রুভ হয়েছে। যদি নিয়মিত ব্যায়াম করেন, ফিজিওথেরাপি নেন, আশা রাখি এখানে উনি এর থেকে আরো ভালো হওয়ার সুযোগ আছে। আমরা বারে বারে এটা বলছি না, আমাদের সব ধরনের স্টেম সেলই প্রোভাইড করছে টোটিসেল লিমিটেড। বলতে গেলে একমাত্রই আমরা যারা ইন্টারভেনশন করছি ওনারাই সেই স্টেম সেলগুলো প্রোভাইড করছেন। এটা ধানমন্ডি 27 নম্বরে টোটিসেল লিমিটেড, ওনারা গুণগত মান নিয়ন্ত্রণ করে আমাদেরকে স্টেম সেল প্রোভাইড করছে এবং আমরা
তাদের কোয়ালিটি নিয়ে, তাদের যে ট্রান্সপোর্টেশন, তাদের টাইমলি অ্যাভেলেবিলিটি, সবকিছু মিলিয়ে আমরা তাদের সাথে কাজ করে এগিয়ে যাচ্ছি। আমরা ভবিষ্যতে আরো এগিয়ে যাব। তো আমরা স্টেম সেল দেওয়ার প্রেক্ষিতে ভাবছি যে এটা ভালো কাজ করছে এবং রোগীর সার্বিক উন্নতি হচ্ছে, পাওয়ারের পয়েন্টে, সেন্সরি ইমপ্রুভমেন্টের পয়েন্টে এবং সব ওভারঅল ওয়েলবিং এর পয়েন্ট যদি চিন্তা করি, সবগুলো পয়েন্টে রোগীর অগ্রগতি হয়েছে বা উন্নতি হয়েছে। স্যার, আমরা খুব সুন্দর একটা রিভিউ দেখলাম এবং আমরা কথা বলছিলাম আসলে অ্যাস্থেটিক সার্জারিতে স্টেম সেলের ব্যবহার নেই। তো আমরা দেখছি যে একজন মানুষ হাঁটতে পারছিল না, তিনি হাঁটতে পারছেন। আবার এখন জানতে চাইবো স্যার, মাথায় চুল নেই, এটা স্যার এখন অলরেডি ব্যবহার হচ্ছে পিআরপি। তো চুল এটা কি আসলে গজানো সম্ভব কিনা? না, এটা সম্ভব, এই জন্যই সম্ভব। যে সেল আমরা জানি, যে আমরা বলছিলাম যে মাথার একেবারে উপর থেকে শুরু করে পায়ের তলা পর্যন্ত সব জায়গাতে ইট ইজ পসিবল। কেন পসিবল? কারণ আমাদের কনসেপ্টটাই তো ভিন্ন। আসলে স্টেম সেল কিভাবে কাজ করে আমরা তো এটা বলেছি যে স্টেম সেল যে কোষ জায়গায় যে পর্যাপ্ত সংখ্যক কোষ দরকার কিন্তু তার সেই কোষগুলো নেই অথবা সে রিজেনারেট করতে পারছে না, আমরা সিনথেটিক্যালি সেই কোষগুলো তৈরি করে সেই জায়গায় পৌঁছে দিচ্ছি। যেমন আমরা অ্যালোপেশিয়া বা মাথায় চুল নেই এমন একটা কন্ডিশন, যেখানে তার জার্মিনেটিভ লেয়ারে যে সেলগুলো নেই, আমরা স্টেম সেলের মাধ্যমে সেই লেয়ারে সেই সেলগুলো পৌঁছে দিচ্ছি। সুতরাং সে কিছুদিন পরে থেকে সে হেয়ার গ্রোয়িং শুরু হবে। ইট ইজ পসিবল। সব ক্ষেত্রেই এই একই কনসেপ্টটা একই, যে আমরা কি করছি, যে কোষের আধিক্য ছিল না, কম ছিল, সেই সংখ্যাকে আমরা বাড়িয়ে দিচ্ছি স্টেম সেল প্লেস করে। এটা এক সেটিংয়ে নাও হতে পারে, 2 সেটিং 3 সেটিং বেশি লাগতে পারে, মানে 2 বার বা 3 বার অ্যাপ্লাই করতে হবে, কিন্তু এটা কাজ করবে বলে আমরা বিশ্বাস করি সব ক্ষেত্রেই। স্যার, আরেকটি বিষয় আমরা দেখি, অনেক সময় দেখা যায় যে অনেক সময় এন্ডোমেট্রিওসিস কিংবা অন্য কোনো মেডিকেল কন্ডিশনে মেয়েদের ওভামের যেটা ডিম্বাণু সেটা রিজার্ভ কমে যায়, এটা ইদানিং খুব বেশি দেখা যাচ্ছে। তো সেই ক্ষেত্রে এই স্টেম সেল কোনো ভূমিকা পালন করতে পারে? আপনার এই প্রশ্নটা আসলে খুবই সময় উপযোগী, কারণ ইনফার্টিলিটি আসলে যত দেশ ডেভেলপমেন্ট হচ্ছে, ডেভেলপিং কান্ট্রি, সব সেক্টরে সবাই খুব ব্যস্ত, সুতরাং ইনফার্টিলিটি রেটও অনেক বেড়ে গেছে। সেই জন্য এটা ইউটেরাস এবং ওভারি দুই জায়গাতেই স্টেম সেলের ব্যবহারের সংখ্যা অনেক বৃদ্ধি পেয়েছে এবং ইনফার্টিলিটি প্রবলেমগুলো সমাধান হচ্ছে, কারণ ওভাম বা ওসাইট তৈরি হওয়ার ক্ষেত্রে এই স্টেম সেল একটা দারুণ ভূমিকা রেখে যাচ্ছে। আমরা মনে করি অদূর ভবিষ্যতে এটা আরও বেশি ভূমিকা রাখবে। ইনফার্টিলিটি ম্যানেজমেন্টে স্টেম সেল একটা দারুণ যুগান্তকারী পদক্ষেপ বলে আমি মনে করি। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। আশা করছি আজকে আলোচনা থেকে দর্শকরা অবশ্যই উপকৃত হয়েছেন এবং আগ্রহী হবেন এবং সচেতন হবেন। ধন্যবাদ। সুধী দর্শক, আমরা যেটা জানলাম, স্টেম সেল চিকিৎসা বিজ্ঞানে আনতে পারে বিপ্লব। সেই বিপ্লবের অপেক্ষায় আমরা সবাই রয়েছি, জানতে হলে সাথেই থাকুন। আজকে বিদায় নিচ্ছি টোটি সেল হেলথ অ্যান্ড রিসার্চ থেকে। আবারও দেখা হবে। সেই পর্যন্ত সবাই খুব ভালো থাকুন, সচেতন থাকুন, সুস্থ থাকুন।